সিতাই হারোয়ায় তৃণমূলের ব্যবধান লক্ষাধিক, দুটিতেই বিরোধীদের জামানত জব্দ, শতাংশে ধস বিজেপিতে। ট্যাব দুর্নীতির তদন্তে চোপড়ার 4 জন গ্রেপ্তার। আরজি করে সক্রিয় অঙ্ক কষে জোট, তবুও বিধি বামি। দাউ দাউ করে জ্বলছে উল্টোডাঙ্গার রেল লাইনের ধারের বস্তি, পুড়ে ছাই 10 থেকে 12টি ঘর। প্রতিহিংসার রাজনীতির জবাব দিল মানুষ। হেমন্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। উত্তরবঙ্গের সিতাই এবং দক্ষিণবঙ্গের হারোয়া, এই দুই বিধানসভায় উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিল বিরোধীরা নেই, বাম বিজেপি কেউই নেই। দুটি আসনেই কোনো বিরোধী প্রার্থী তাদের জামানত রাখতে পারলেন না। দুটি আসনেই 1 লক্ষেরও বেশি ব্যবধানে জিতেছে তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোট এবং 2024 সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলের সঙ্গে উপনির্বাচনের ফলাফলের পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে ক্রমশ আরও কমছে বিজেপির জনসমর্থন। হারোয়া অবশ্য সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, বিজেপির বিশেষ কিছু করার সুযোগ ছিল না, কিন্তু সিতাইয়ের ফলাফল নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরেও। শুধু তাই নয়, কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ভূমিকা নিয়েও একান্ত আলোচনায় প্রশ্ন তুলছেন পদ্ম শিবিরের নেতারা। 2019 সালের লোকসভা থেকেই উত্তরবঙ্গ বিজেপির দুর্গ বলে পরিচিত হয়েছিল। 2021 সালের ভোটে উত্তরবঙ্গ থেকেই 29টি বিধানসভা আসন জিতেছিল বিজেপি। 2024 সালের লোকসভা ভোটেও এই দুই আসনেই সম্মানজনক জায়গায় ছিল পদ্ম শিবির, কিন্তু উপনির্বাচনে ধুয়ে মুছে গেল তারা। হারোয়ার থেকে সিতাই এবং মাদারিহাটের হার এবং ব্যবধান নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরে, কারণ ভোটে এই ধসকে উত্তরবঙ্গের গড়ে বিপর্যয় হিসেবেই দেখছেন পদ্ম শিবিরের প্রথম অনেক নেতা। হারোয়ায় তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছেন আইএসএফ এর পিয়ারুল ইসলাম, তবে তার সঙ্গে তৃণমূলের রবিউল ইসলামের ভোটের ব্যবধান 1,30,000-এরও বেশি। আইএসএফ এই একটি আসনেই লড়ে দ্বিতীয় হয়েছে, যদিও জামানত রক্ষা করতে পারেনি নওসাদ সিদ্দিকীর দল। বিবৃতি জারি করে আইএসএফ এই নির্বাচনকে প্রহসন বলে কটাক্ষ করেছে, পাশাপাশি দাবি করেছে তৃণমূল এবং বিজেপি বিরোধিতার রাজনীতি তারা জারি রাখবে। উল্লেখ্য, হারোয়া আসনটি বসিরহাট লোকসভার অন্তর্গত। গত লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি ছিল 2য় স্থানে, উপনির্বাচনে তারা নেমে গিয়েছে 3য় স্থানে। লোকসভা ভোটের আগে সন্দেশখালীর ঘটনা নিয়ে তপ্ত হয়েছিল রাজনীতি, কিন্তু সেই সময়েও যেমন তারা কোনো প্রভাব, তবে বিজেপির যে আরও ক্ষয় হয়েছে তা স্পষ্ট। সিতাই কেন্দ্রে 2021 সালে তৃণমূলের জগদীশ চন্দ্র বাসুনিয়ার জয়ের ব্যবধান চেয়ে শতাংশ বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেই পরিসংখ্যানই নির্দিষ্ট এলাকায় সংশ্লিষ্ট দলের গণভিত্তির সূচক। সিতাইয়ে বিজেপির ভোট শতাংশের ধস নেমেছে। 2021 সালে কোচবিহারের এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল 45% ভোট, কিন্তু 3.5 বছরের মধ্যে উপনির্বাচনে তাদের ভোট কমেছে প্রায় 30%। কিন্তু সেই ভোট কোনো বিরোধী পরিসরে যায়নি, বরং গিয়ে পড়েছে শাসক তৃণমূলের বাক্সে। তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটিতেও ব্যবধান বৃদ্ধি করেছে তৃণমূল। আবার হাতের বাইরে থাকা মাদারিহাট আসনটিও প্রথমবার জিতেছে তৃণমূল। যদিও এই হারকে গুরুত্ব দিতে চায়নি বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটা কোনো ভোটই নয়, 2026 সালে সেই সব জায়গা পুরো উল্টে যাবে। পাল্টা কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, বিজেপির আইটি সেলের উচিত শুভেন্দুকে ওর পুরনো কথাগুলো কোলাজ করে শোনানো, তাহলে যদি বাজে বকা বন্ধ হয়। উপনির্বাচনের ফলাফল সাধারণত শাসকের পক্ষেই থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে। বাংলাতেও গত 15 বছরে একাধিক উপনির্বাচনের রায় গিয়েছে শাসক দলের বিরুদ্ধে। কখনো শাসকের জায়গায় ছিল সিপিএম তথা বামেরা, কখনো তৃণমূল, কিন্তু অনেকেই মনে করতে পারছেন না সাম্প্রতিক সময়ে কোনো এবং সিতাই নতুন মাইল ফলক তৈরি করলো। ট্যাব প্রতারণার তদন্তে কলকাতা পুলিশের জালে আরও 2 অভিযুক্ত। পড়ুয়াদের টাকা আত্মসাতের অভিযোগে মনিরুল ইসলাম এবং মনসুর ইসলাম নামে চোপড়ার 2 বাসিন্দাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর আগেও বেশ কয়েকজনকে চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, চোপড়ার একাধিক অভিযুক্তের অ্যাকাউন্টে ঘুরে টাকা গিয়েছে বিহারের কিষানগঞ্জেও। অভিযুক্ত 2 জন সরসুনা থানার একটি মামলায় জড়িত বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের জয়েন্ট অ্যাকশন টিম গঠন করে তদন্তে নেমে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারের শিক্ষা পোর্টালের অ্যাক্সেস নিয়ে প্রতারকরা ভাড়া করা অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়েছে বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এতে বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষকেরও যোগ পাওয়া গিয়েছে। তারা প্রতারকদের সঙ্গে যোগসাজশ করে স্কুলের তথ্য ফাঁস করেছিল বলে দাবি গোয়েন্দাদের।
এদিকে হুগলি পুলিশও চোপড়া থেকে ফারুক আলম এবং গুলজার আলী নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছে। অভিযোগ, গুলজারের অ্যাকাউন্টে স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা ঢুকেছে। ধৃতদের জেরা করা হচ্ছে। জিকরের সক্রিয় অঙ্ককোষের জোট, তবু বিধি বামী। রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচনের ফলে দেখা গেল বামেরা তলিয়ে গেল আরো গভীর তিমিরে। আর জিকর আন্দোলনে প্রতিবাদ মিছিল ও জমায়েতের সামনে সারিতে ছিল। ছড়িয়ে যায় যে রাজ্য রাজনীতিতে বামেদের অন্তত দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসার লঞ্চিং প্যাড আরজিকর আন্দোলন জুগিয়ে দিয়েছে। আবার উপনির্বাচনে করে নকশালপন্থী দল সিপিআইএম-এল এর সঙ্গে নৈহাটি বিধানসভা কেন্দ্রে সিপিএম ঐতিহাসিক জোট করেছিল। হারোয়া বিধানসভা ভোটে বামেরা জোট করে আইএসএফ তিক্ততার কারণে 7-8 মাস আগেও লোকসভা ভোটে জোট ভেস্তে গিয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। শনিবার রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচনের ফল বেরোতে দেখা গেল বামেরা যে তিমিরে ছিল তলিয়ে গেল তার চেয়েও আরো গভীর তিমিরে। প্রতিটি আসনে বামেরা এবং বামেদের জোট সঙ্গীরা জামানত খুইয়েছে। সিপিএম এর প্রবীণ নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, আরজিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়। নির্বাচনের জন্য আমরা আরজিকরের ঘটনার প্রতিবাদে সামিল হয়েছিলাম, এমন ভাবনা ভুল। সিপিএম এর আর এক প্রবীণ নেতা রবীন দে বলেছেন, আমাদের কিছু দুর্বলতা রয়েছে, সব জায়গায় লড়াই করতে পারিনি। তবে সুজন ও রবীন দুজনেই নির্বাচনে কারচুপির দিকে ইঙ্গিত করেছেন। তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এবারের উপনির্বাচনে বামেদের দুরবস্থার সবচেয়ে বড় দৃষ্টান্ত সম্ভবত নৈহাটি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত ছিল, দ্রোহের মিছিল ও জমায়েত সাড়া ফেলেছে শহর ও শহরাঞ্চলে। তাই শহরাঞ্চলে আরজিকরের ঘটনা ও আন্দোলনের প্রভাব পড়বেই। 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটা মাত্র নৈহাটি পুরোপুরি শহরাঞ্চল। আরজিকরের ঘটনার প্রতিবাদে নৈহাটিতে গত 8ই সেপ্টেম্বর বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলে হামলা চলেছিল এই নৈহাটিতেই, এবং অভিযোগের নিশানা ছিল তৃণমূল। উপনির্বাচনের প্রচারে বিরোধীরা ওই ঘটনাকে বারবার তুলে ধরেছিল। সিপিএম এই আসন ছেড়েছিল তাদের নতুন জোট সঙ্গী সিপিআইএম-এল কে। এই প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলেন, দ্রোহকালে মানুষ যেভাবে সরকারের চোখে চোখ রেখে নৈহাটিতে প্রতিবাদে সরব হয়েছিলেন তার প্রভাব ভোট বাক্সে পড়বে। কিন্তু কোথায় কি? দেবজ্যোতি পেয়েছেন 6.07% ভোট। এবছর লোকসভা ভোটে নৈহাটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়া বামেদের ভোটের হার ছিল 9.55%। অর্থাৎ উপনির্বাচনের নতুন বাম জোট ও লোকসভা ভোটের বাম জোটের তুলনায় খারাপ ফল করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, লিবারেশনকে আসন ছেড়ে দেওয়ার কারণেই কি বামেরা নিজেদের ঘরের ভোটও হারালো? ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের পার্থ ভৌমিক বলেছেন, বামেদের একটা অংশ এবার তৃণমূলকে ভোট দিয়েছেন, তাদের সাধুবাদ জানাই। লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলছেন, হয়তো নিচু তলা পর্যন্ত জোটের বাস্তবতা বোঝা যায়নি। সিপিআইএম এর উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর বক্তব্য, দীর্ঘদিন বাদে হওয়া বৃহত্তর বাম ঐক্য নিচু তলা পর্যন্ত নিয়ে যাওয়া এবং মানুষকে বোঝানোর সময় অনেকটা কম পাওয়া গিয়েছে। সিপিএম এর জেলা সম্পাদকের কথায়, আরজিকর নিয়ে যারা নৈহাটিতে রাস্তায় নেমেছিলেন তারা আদেও ভোট দিলেন কিনা, দিল কে দ্বিতীয়, যেখানে বাম ও জোট সঙ্গীরা তৃতীয় স্থানে বাকি 5টি কেন্দ্রে। হারোয়ার 70% বেশি সংখ্যালঘু ভোটার। সে কথা মাথায় রেখে আইএসএফ এর সঙ্গে ফের জোট করে আসনটা তাদের ছেড়ে দিয়েছিল বামেরা। কিন্তু এবছর লোকসভা ভোটে একা লড়ে আইএসএফ সেখানে প্রায় 50% ভোট কিন্তু এবছর লোকসভা ভোটে একা লড়ে আইএসএফ সেখানে প্রায় 15% ভোট পেয়েছিল। সেখানে উপনির্বাচনে বাম আইএসএফ জোট পেয়েছে 12.5%-এর সামান্য বেশি ভোট। সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আলী আহমেদ খান বলেন, বামেদের ভোট জোট সঙ্গী ছাড়া অন্য কোথাও পড়েছে কিনা সেটা দেখা হবে। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্য সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের অবশ্য বক্তব্য, আজ হয়নি বলে কাল হবে না তা নয়, কিন্তু সিপিএম এর অন্দরেই প্রশ্ন, সেই কালটা কবে আসবে। রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাত সকালেই আগুন উল্টোডাঙায় রেল লাইনের ধারে বস্তিতে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। ঘিঞ্জি বস্তিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকেও। শেষ আপডেট অনুযায়ী আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন সকালে উল্টোডাঙ্গার রেল লাইনের ধারে বস্তিতে আগুন লাগে। জানা গিয়েছে একটি তুলোর দোকান থেকেই আগুন লেগেছে। কমপক্ষে 10 থেকে 12টি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। তারা চারদিক থেকে অগ্নিস্থলটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দমকলের তরফে জানানো হয়েছে বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, তবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাড়িগুলির আগুন নেভানোর কাজ চলছে। পাশাপাশি পকেট ফায়ার রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কি থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়া এবং প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বস্তির ঘরগুলিতে গ্যাস সিলিন্ডার রয়েছে। আগুনের তাপে সেগুলিতেও বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি দমকল কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে সেই সিলিন্ডারগুলি বের করে আনার চেষ্টা করছে। কি থেকে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। বিশ্বাস ছিলই, শনিবার দুপুরে সেটাই বদলে গেল বাস্তবে। নিশ্চিন্ত হেমন্ত সোরেন। গত কয়েক মাসে যে ঝড়ের মুখে দাঁড়িয়েছিলেন তিনি, সেই দুর্যোগ কেটে নীল আকাশে দেখা গিয়েছে বিরসা মুন্ডার রাজ্যে। কয়েকদিন আগে এই প্রতিবেদককেই রাঁচিতে বসে বলেছিলেন সবটাই হাওয়া, বিজেপি বলে কিচ্ছু নেই। ফাঁকা আওয়াজ যে তিনি দেননি তা প্রমাণ করলেন হেমন্ত। বললেন জেলে ভরেছিল আমাকে, কতই না অভিযোগ তুলেছিল। তখন বলেছিলাম এর জবাব তোমরা পাবে, আমি দেব না, মানুষ দেবে। আজ আমার প্রাপ্তির দিন। ঝাড়খণ্ডের মানুষই বিজেপিকে প্রতিহিংসার জবাব দিয়েছে। জমি কেলেঙ্কারির অভিযোগে মুখ্যমন্ত্রী হেমন্তকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলে কাটাতে হয়েছিল 5 মাস, তবে আশা ছাড়েননি তিনি। বেরিয়ে এসে ফের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার কিছুদিনের মধ্যেই নির্বাচন। অগ্নিপরীক্ষা বললেও ভুল হয় না। তাতে শীর্ষস্থান অধিকার করার পর অদ্ভুত রকমের শান্ত হেমন্ত সোরেন বিরোধীদের এক হাত নিয়েছেন ঠিকই, কিন্তু জোর দিচ্ছেন রাজ্যের উন্নয়নে। কারণ বিজেপির ডাবল ইঞ্জিনের ট্যাগলাইন ছিল না তার, বরং ছিল মহাজোট ইন্ডিয়ার আশ্বাস আর জনকল্যাণমূলক প্রকল্পের ভিত। তাতেই এসেছে কাঙ্ক্ষিত জয়। তাই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা ইন্ডিয়াকে ক্ষমতায় ফেরানোর পর তার প্রথম কাজ শিল্প ও কর্মসংস্থান। তার কথায়